গুরুদেবী জয় গুরুদেব জয় গুরুদেবী জয় জয় তোমার চরণে গুরু প্রণাম জানাই আমি তোমার চরণে গুরু শরণালয়ে गुरुवे नमो नमो
জয় গুরুদেব জয় গুরুদেব জয় তোমার চরণে গুরু শরণ লইয়া তোমার চরণে গুরু প্রণাম জানাই। এতক্ষণ আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম গুরু কৃপাহি কেবল। যে গুরুদেব এই অযাচিত ধন আমার হস্তে তুলে দিয়েছেন, যেই গুরুদেব এই পৃথিবী লোকের আলো বাতাসে মুখদর্শন করিয়েছেন, যেই গুরুদেবের জ্ঞানে অঞ্জন পড়িয়ে দিয়েছেন, যেই গুরুদেব 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছেন, সেই গুরুদেবের চরণে স্মরণে নিয়ে এবারে গতানুগত অনুসারে ধীরে ধীরে আমি এগিয়ে যেতে চাই মায়ের গুণাবলী গুণকীর্তনে। তাই চলি আমরা সবাই মিলে পদার্পণ করব সর্ব অগ্রে যার পূজা। মাতা হয় যার দশভূজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর, সেই পিনাকী রঞ্জন দেবাদিদেব মহাদেবের বন্দনা। দেবাদিদেব মহাদেবের পুত্র সিদ্ধিদাতা ঠাকুর গণেশ ঠাকুরের বন্দনা আপনাদের সামনে পরিবেশন করব। তাই চলি গাইছি। ওরে গুরুর বন্দনায় আমার অন্তিম হইল, ওরে গণেশ বন্দনা মুদি মনেতে করিল, বন্দে গণপতি বন্দে গণপতি দেবের প্রধান মরিরে বন্দে গণপতি বন্দে গণপতি দেবের
গণপতি গণরাম কহন গম্ভীর তুমি কহন গম্ভীর যে বাড়িতে আমরা সপ্তম রজনীব্যাপী মায়ের গুণাবলী কোনো কীর্তনের আসর বসিয়েছি, সেই বাড়ির গৃহকর্তা মায়ের পরম ভক্ত এই আসরে এসে যার মঙ্গল কামনায় এই মঙ্গলকে সে দাদু ভাইয়ের শরীর যাতে ভালো থাকে এই মঙ্গল কামনায় 20 টাকা দান করেছে, সাথে দক্ষিণা করে গেছে। মাগো, তুমি যেই ব্যক্তি যেই ভক্ত তোমার রাতুল চরণে দান অর্পণ করে গেছে, তুমি তার মনের বাঞ্ছা পরিপূর্ণ করো, তুমি তারে ভালো রেখো, যাতে শেষের দিনে রাধা গোবিন্দ কৃপা করে করুণা করে নিজে চরণে তলে ঠাঁই দেয়। জয় জয় মা মনসা দেবীর জয়, গুরু কৃপা ওরে গোপাল মণ্ডল নামে
প্রেমানন্দে সবাই মদনে ভরে বলো হরি এতক্ষণ সর্ব অগ্রে যার পূজা মাতা হয় যার দশভূজা, পিতা হয় যার ভোলা মহেশ্বর, সেই পিনাকি রঞ্জন দেবাদিদেব মহাদেবের নন্দন সিদ্ধিদাতা ঠাকুর গণেশ বন্দন আপনাদের সামনে পরিবেশন করছিলাম। এবার আমরা সর্বজনী সিদ্ধিদাতা ঠাকুর গণেশ ঠাকুরের চরণে মতি ভক্তি রেখে এগিয়ে যাব পরম বৈষ্ণবী করুণাময়ী কলির জাগ্রত দেবী মা মনসা দেবীর বন্দনায়। তাই চলে গাইছি মা মনসা দেবীর বন্দনা। ওরে গণেশ বন্দনা মোদে অন্তিম হইল, মা মনসা দেবীর বন্দনা মোদে মনেতে পড়িল। ও করো জনে ডাকি গোমা ডাকি তো
রাধে রাধে। হ্যাঁ, একটা চাপান দান এসেছে, ফেরি ফেরি। এক শালাবাবু, এখানেই তার বাড়ি। শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনসার লহরী, নামটি তার ফুলন্দ। আর সেই ফুলন্দ তার জামাইবাবুর উপরে চাপান করেছে। ভেসপাড়ায় তার বাড়ি, নামটা তার দীনেশ মণ্ডল। দীনেশ মণ্ডল বসে বসে চেয়ারে বলছে কেমন করে শুনছে মনসার লহরী, আর ডবল দান যদি দিতে পারে বুঝবো তাহার বাহাদুরি, নাইলে বুঝবো না তার বাহাদুরি। তাই দিনের শেষে দীনেশ চুপটি করে বসে থাকলে হবে না বাবা। এই যে ফুলন্দ দান করেছে সর্বমোটে 25 টাকা দান আর 10 টাকা দক্ষিণা, সর্বমোটে 35 টাকা দান দক্ষিণা করেছে আপনার নামে। যদি আপনার মান সম্মান যদি বাঁচাতে চান তাহলে দয়া করে এই ডবল দানটা দিয়ে যাবেন। দিলে দান বাড়বে মান, নাইলে ও শাড়ি সায়া ব্লাউজ তোমরা দেবে, তাহলে ভেতরে যাবেন। যদি না পারেন তাহলে শাড়ি সায়া ব্লাউজটা দেবে, আপনি এসে নাচ করে নিলে বলছে আর দরকার নেই। তাই তো দেবেন তো নাকি? ওরে কোথায় ওরে দীনেশ বাবু, দেখো নজর ওরে তোমার নামে ফুলন্দ কইল ফেরি। আর দেখো দেখো ওরে দীনেশ তোমার চরণে করে না একবার করে কোনো দেখি নমস্কার। রাধে রাধে। একটু দাঁড়াও, এবার বলছে কত তার ক্ষমতা এই আসরে বোঝা যাবে ফুলন্দ। এই আসরে এসে তার জামাইবাবু যে দীনেশ বাবু 50 টাকা দিয়ে চেপে বসে গেছে ওর মাথার উপরে। হ্যাঁ গায়ক মশাই, কি গো? এটার নাম কি বললেন? ফুলন্দ। ফুলন্দ ফুলন্দ। আর ওটার নাম? এটা দীনেশ বাবু। দীনেশ। আজকে এখন দীনেশ বাবু কেন? মানে রাতকেও আলো করে রাখে, দিনকেও আলো করে রাখে, তাই তো? হ্যাঁ। এবার ওর কিন্তু বাহাদুরি দেখবো আমি। দেখা যাক। আর যদি এবার তোমরা বলেছিলে শাড়ি সায়া ব্লাউজ তাকে দেবে আর ওকে নাইটি দেওয়া যাবে। একটু দাঁড়ান। কি? আঙুল কেটে কিন্তু ঘাও করেছে। তাই? হ্যাঁ, কিন্তু ঘাইয়ের জন্য কিন্তু মহলমের পয়সার দরকার। মহলম কিনতে হবে? হ্যাঁ, কিন্তু পয়সার দরকার। ওই পয়সা কিন্তু ওকে দিতে হবে। আর যদি ডবল না দেয়? আর যদি ডবল না দেয় তাহলে ওকে শাড়িও দিয়েছিল, আর একে সায়া, এই শাড়ি দেবে না, শুধু ব্লাউজ। শুধু ব্লাউজ পরে নাচা যাবে না। ওরে দেখো দেখো ফুলন্দ বাবু, দেখো নজর ওরে তুমি তোমার নামে দীনেশ বাবু ফেরি। আর ডবল দান দিয়ে রাখো যদি মানে, নইলে তুমি হেরে যাবে। রাধে রাধে। এবার ফুলন্দ দীনেশ বাবুর উপরে 100 টাকা চাপান করেছে। বলছে এবার মনে হয় গান আর শুনতে দিবে না দীনেশ বাবুকে। দীনেশ বাবু বুঝি চুপটি করে গাছের আড়াল দিয়ে চুপচুপ করে মনে হয় বাড়ি চলে যাবে নাকি? গায়ক মশাই, কি গো? চুপ করে এখন শুধু দেখছে ওকে। দেখছে? হ্যাঁ। মানে যার ওজন বেশি, ভারী বেশি চুপটি করে বসে থাকে। একটি কথা বলবো? কি গো? শুধু এখন ওপরটা বের করেছে গো, এখন নিচে তো বের করি। বলছে স্বর্ণকারের শত চোট, হ্যাঁ, আর লোহারের বলে একটাই চোট। স্বর্ণকারের শত চোট, স্বর্ণকার টুক 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 করে বাড়ি মারে, আর লোহার একটি বারে বাড়ি মারে, বাস সমাপ্ত। একবারই বাড়ি মারবে। দেখা যাক কি করে ওখানে দীনেশ বাবু। ওরে দেখো দেখো দীনেশ বাবু, তোমার নামে ফুলন্দ এসে 100
চুপটি করে বসে আছে, পাশাপাশি লোককে জিজ্ঞেস করছে পয়সা এনেছো? আমার কাছে তো পয়সা নাই, বেশি আনিনি, এই 50 টাকাই এনেছিলাম। ভাবতে পারিনি যে আমার শালাবাবু। রাধে রাধে। এদিকে আমার অমলদা, আমাদের গানের প্রেমিক। আমরা প্রয়োজন পড়লে তাকে নিয়ে যাই, ভুটভুটি করে যেখানে সেখানে নিয়ে যায় আমাদেরকে। তাই অমলবাবু আমার এই আসরে এসে 20 টাকা দান দক্ষিণা করেছে। এক মা আমার এর ডাতুলা চরণে 5 টাকা দান দক্ষিণা করেছে। আচ্ছা, আপনারা যদি পাশাপাশি কেউ পয়সা এনে থাকেন একটু ধার দিয়ে দেবেন, কারণ বাড়ি থেকে আনিনি দীনেশবাবু। ওরে জগৎ মনকবি বন্দিমাতা বিশ্বহরি প্রেমানন্দে পলগই হরি। দীনেশবাবু বলেছে কালকে দেখব। যেমন নতুন পাত্রী দেখতে গেলে যেমন বসিয়ে দেখতে হয় না, কালকে তোমাকে বসিয়ে দেখবে। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে বাইরে দেখেছে, কালকে বসিয়ে বসিয়ে দেখবে। এটাই গৌর হরি বল। এতক্ষণে আমরা সকলে মিলে আস্বাদন করছিলাম মা পদ্মাবতীর বন্দনা। এবার আমরা যে অপেক্ষায় রত, যে দেখার জন্য আমরা বসে আছি, অভিনয় পর্ব। তাই চলি আজকের লীলা পর্ব আমরা দর্শন করব, আনন্দ করব। গত নিশীতে আমরা দর্শন করেছিলাম চন্দ্রপতি সৌদাগর নিজের মাঝি মাল্লা একে একে 14খানা ডিঙ্গা ধনরত্ন সবকিছু হারিয়ে বাড়ি ফিরেছেন। অতি শখে মর্মাহত হয়ে দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে ঘরে প্রবেশ করে তার নবজাত শিশুকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। তবে নতুন শিশুকে স্কুলে দিয়েছে, যার নাম লক্ষিন্দর। লক্ষিন্দর বড় হয়েছে, স্কুলে বিদ্যাঙ্গনে গেছে বিদ্যা অর্জন করার তরে। শুধু বিদ্যা অর্জন নয়, গুরুগৃহে গেছে। গুরু অস্ত্রবিদ্যায় পারদর্শী করছে, জ্ঞান অর্জন করিয়েছেন, শাস্ত্রবিদ করেছে তারে। পদ্মাবতী মনে মনে ভাবছে, একে যদি, এই লক্ষিন্দরকে যদি বিয়ের প্রলোভন না দেখানো যায়, কাম না দেখানো যায়, তাহলে তো আমার বাদ সাদা যাবে না। তাই লক্ষিন্দরকে স্বপ্ন প্রদান করছে